কলকাতা শহরে বিয়ে করার পর রমেন তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। রমেন আর তার স্ত্রী মিঠুর সদ্যই বিয়ে হয়েছে, কিন্তু কলকাতায় অনেক খরচের জন্য রমেন ঠিক করে সে একটা বাড়ি কিনবে। মিঠুকে সারপ্রাইজ দেওয়ার জন্য রমেন গ্রামে একটা খুব সুন্দর বাড়িও কিনে ফেলে। বাহ রমেন, এই বাড়িটা তো সত্যি খুব সুন্দর। আমরা কি সত্যি এই বাড়িতে থাকবো? হ্যাঁ মিঠু, আমি সত্যি বলছি, আমরা এবার থেকে এই বাড়িতেই থাকবো। চলো মিঠু, ভিতরে গিয়ে দেখবে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো ভিতরে গিয়ে দেখি। এরপর রমেন আর মিঠু সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রমেন মিঠুকে নিচের তলাটা ঘুরে ঘুরে দেখায়, তারপর মিঠু ছাদ দেখে আসার কথা ভাবে। বিকেল হলেই মিঠুর একটু ছাদে যাওয়া চাই, কারণ সে ছাদে ঘুরতে খুব ভালোবাসে। তাই মিঠু তার প্রিয় জায়গাটা একবার ঘুরে দেখে আসতে যায়। কিন্তু ছাদে যাওয়ার সাথে সাথেই মিঠু চমকে ওঠে, কারণ তাদের বাড়ির বাগানেই ছিল একটা কবরস্থান। এই কবরস্থান দেখে মিঠু ভীষণ ভয় পেয়ে যায় আর ছাদ থেকে সে তাড়াতাড়ি নেমে আসে। মিঠু তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে তার স্বামীকে ডাকে। রমেন, রমেন, এসব কি? তুমি জানো না আমি এইসবে কত ভয় পাই। হ্যাঁ মিঠু, আমি জানি, কিন্তু কলকাতায় কত বেশি বাড়ি ভাড়া বলো তো। এই বাড়িটা অনেক কম দামে পেয়ে গেছি, বুঝলে তুমি, তাই আর হাতছাড়া করলাম না। কিন্তু রমেন, আর কোনো কিন্তু নয়, আমি তো থাকবো তোমার সাথে, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। রমেনের এই কথা শুনে মিঠু সেখানে থাকতে রাজি হয়ে যায়। এইভাবে রমেন আর মিঠুর এই বাড়িতে বেশ কয়েকটা দিন কেটে যায়। প্রত্যেক দিনের মতোই রমেনের স্ত্রী মিঠু রান্নাঘরে রাতের ডিনার বানাতে গিয়েছিল। মিঠু যখন মন দিয়ে রান্না করছিল, ঠিক সেই সময় রান্নাঘরের জানলার বাইরে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। চলে যা, চলে যা এখান থেকে। এই গলা শুনে মিঠু ভয়ে ভয়ে জানলা খুলে বাইরের দিকে দেখে, কিন্তু জানলার বাইরে সে কাউকেই দেখতে পায় না। আর তখন অনেকটাই বেড়েছে। চলে যা, চলে যা এখান থেকে, নইলে সবাই শেষ হয়ে যাবে। মিঠু এই শব্দ শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে জানলা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরেই রমেন অফিস থেকে বাড়িতে ফিরে আসে। ফিরে এসে মিঠুর চেহারার এই রকম অবস্থা দেখে সেও ঘাবড়ে যায়। কি হয়েছে মিঠু তোমার? তোমাকে এই রকম লাগছে কেন? আমি এখানে কারোর গলার আওয়াজ শুনেছি। তুমি কি বাইরে গিয়ে দেখেছো কিছু? না, বাইরে কিছুই দেখতে পাইনি, কিন্তু আমি আওয়াজ শুনেছি। আরে কি শুনেছো? তোমার মনের ভুল হবে হয়তো। রমেনের কথা শুনে মিঠু শান্ত হলেও তার মন থেকে ভয় পুরোপুরি যায়নি। এর পরদিন মিঠু রান্নাঘরে যায় আবারও রাতের খাবার রান্না করার জন্য। মিঠু ভেবেছিল আজ একটু সবজি ডাল রান্না করবে, সেই কারণে সে সবজিগুলো ধোয়ার জন্য বেসিনের দিকে যায়। কিন্তু বেসিনের কাছে আসতেই মিঠু চমকে ওঠে। মিঠু দেখে বেসিন থেকে জল নয়, রক্ত পড়ছে। এসব কি? কি এসব? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, চলে যা এখান থেকে। এই শব্দ শুনে মিঠু ঠক ঠক করে কাঁপতে থাকে। তাতে রমেন বাড়িতে ফিরলে মিঠু রমেনকে সব কথা খুলে বলে, কিন্তু মিঠুর কোনো কথাতেই রমেন বিশ্বাস করে না। রমেন তখন মিঠুকে বুঝিয়ে শান্ত করে, আর তারপর তারা খেয়ে দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু রাতে যখন তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিল, তখন বাইরে থেকে একটা ভীষণ কর্কশ আওয়াজ শুনতে পায় তারা। চলে যা, চলে যা। রমেন ওঠো, রমেন দেখো, বাইরে থেকে যেন কি সব আওয়াজ আসছে। হ্যাঁ, আওয়াজটা তো বাইরে থেকেই আসছে মনে হলো। চলো গিয়ে বাইরে দেখি। রমেন আর মিঠু এই শব্দ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর দরজা খুলে তারা বাইরে যায়, কিন্তু বাইরে তারা কাউকেই দেখতে পায় না। পরে হঠাৎই তারা শুনতে পায়,
রমেন আর মিঠু এই সব শব্দ শুনে চমকে ওঠে। তুমি তো দেখছি ঠিকই বলেছিলে মিঠু, আমি তখন তোমার কথায় বিশ্বাস করিনি। দেখলে দেখলে আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু একটা গড়বড় রয়েছে। তুমি ঠিকই বলেছ, আমি কালই এক সাধু বাবাকে এখানে নিয়ে আসবো। এর পরদিন সকালবেলা রমেন অফিস ছুটি নিয়ে পাশের গ্রাম থেকে এক সাধু বাবাকে তাদের বাড়িতে নিয়ে আসে। রমেনদের বাড়িতে এসে মিঠু সব কথা সাধু বাবা শুনে তাদের বাড়ির আশেপাশে খুব ভালোভাবে দেখে বলে, হ্যাঁ, এখানে খুব শক্তিশালী প্রেতাত্মার বাস রয়েছে। প্রেতাত্মা? হ্যাঁ, এখানে একটা নয়, অনেক প্রেতাত্মার বাস রয়েছে। এবার এই প্রেতাত্মারা কি চায় সেটা আমাকে জানতে হবে। তান্ত্রিকের এই কথা শুনে রমেন আর তার স্ত্রী মিঠু ভয় পেয়ে যায়। বাবা, তাহলে আমরা এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি? প্রথমে আমাকে জানতে হবে এই প্রেতাত্মারা কারা, তারা কোথা থেকে এসেছে আর কি চায়। তারপরেই আমি কিছু করতে পারবো। এর জন্য আমাকে রাতে আসতে হবে, তাহলে আমি এখানে রাতেই আসবো। সেই কথা মতো তান্ত্রিক রমেনদের বাড়িতে রাতের বেলাতেই আসে। তান্ত্রিকের ঘরে ঢোকার সাথে সাথেই দরজাটা ধুম করে বন্ধ হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সাধু বাবা, এখন আপনি কিছু করুন। হ্যাঁ, অবশ্যই করব। আমাকে এখন পুজোয় বসতে হবে। এরপর ওই তান্ত্রিক ঘরের মধ্যে যজ্ঞ করতে শুরু করে। যখনই সে তার শক্তি দিয়ে মন্ত্রগুলো বলতে থাকে তখন হঠাৎই সারা ঘর কেঁপে ওঠে। ঘর এত জোরে কাঁপতে থাকে, ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিস এদিক ওদিক পড়ে যায়। বাড়িতে যেন মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। আমাদের বাড়ি ছেড়ে চলে যাও এক্ষুনি, নইলে সবাইকে মেরে ফেলবো। সাধু বাবা, আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন। সাধু বাবা প্রেতাত্মাদের বশ করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে বসে আর তাড়াতাড়ি মন্ত্র পড়তে শুরু করে দেয়। ব্রিং ব্রিং পট, ব্রিং ব্রিং পট। চুপ কর তুই, এটা কিন্তু তুই ভালো করছিস না, কিন্তু ভালো হবে না। তোমরা যেই হও সামনে এসো আর আমাকে বলো তোমরা এই দুজনকে কেন বিরক্ত করছো। সাহস থাকলে সামনে এসো। ঠিক তখনই ঘরের মধ্যে জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর ঘরের সব জিনিস ওলটপালট হয়ে যায়। তারপর হাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারপর তারা সকলে দেখে তাদের সামনে 5টা মুন্ডু কাটা দেহ দাঁড়িয়ে রয়েছে। এসব দেখে সকলেই ভয়ে শিউরে ওঠে। তোমরা কারা? আর এই দুই স্বামী স্ত্রীকে তোমরা কেন এখান থেকে তাড়াতে চাইছো? এই বাড়ি আমাদের, তাই আমরা ওদের এখানে কিছুতেই থাকতে দেব না। ওরা এই বাড়িটা কিনেছে, তাই ওরা এখানেই থাকবে। তোমাদের এখান থেকে চলে যেতে হবে। দেখ তান্ত্রিক, আমাদের পিছনে পড়িস না, তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে শুরু করে। এর ফলে গলাকাটা দেহগুলোর শক্তি দুর্বল হতে শুরু করে। আমাকে বলো তোমরা কিভাবে ভূত হয়েছো? তান্ত্রিক সমানে মন্ত্র পড়তে থাকে। এর ফলে সেই অশরীরী শক্তিগুলো আরো আরো দুর্বল হতে শুরু করে। আজ থেকে 10 বছর আগে আমরা এই বাড়িতেই থাকতাম। আমি, আমার বউ, 3 ছেলে মেয়ের সাথে খুব ভালোই ছিলাম। কিন্তু একদিন কবরস্থানে কাজ করে এমন কতগুলো লোক আমাদের বাড়িতে আসে আর আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। কবরস্থান আরো বড় করার জন্য ওদের আমাদের জমির দরকার ছিল, কিন্তু আমরা ওদের কথায় রাজি হইনি। তাই ওরা আমাদের গলা কেটে বাগানের ওই কবরস্থানে কবর দিয়ে দেয়।
তাহলে এই বাড়িটা এখনো কিভাবে আছে? তাহলে এই বাড়ির জায়গায় এখনো কোনো কবরস্থান হয়নি কেন? মরে যাওয়ার পর আমরা এখানেই চলে আসি, আর আমরা কাউকে এই বাড়িতে ঢুকতে দিই না। তাহলে এখন আমাকে বলো, তোমরা এখান থেকে কিভাবে যাবে? তোকে বললাম না তান্ত্রিক, আমরা এখান থেকে যাব না, এটা আমাদের বাড়ি। এই কথা বলে সেই 5 জন ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো আমরা এদের থেকে কিভাবে মুক্তি পাবো? আমি এখন বুঝতে পেরেছি, ওরা এখান থেকে তখনই যাবে যখন ওদের আত্মার শান্তি হবে। ও আচ্ছা, কিন্তু কিভাবে? ওরা তো এখান থেকে যেতেই চাইছে না। মরে যাওয়ার পর ওদের শ্রাদ্ধ শান্তি করা হয়নি, অপঘাতে মৃত্যু। আমরা যদি এই বাড়িতেই ওদের শ্রাদ্ধ শান্তি করি, শুদ্ধিকরণ করি, তাহলে ওদের আত্মার শান্তি পেয়ে যাবে। তান্ত্রিকের কথা শুনে রমেন আর মিঠু সেই ভূতেদের জন্য আত্মশান্তি করার সমস্ত ব্যবস্থা শুরু করে দেয়। তারপর যখন সেই পুজো পাঠ শেষ হয়ে যায়, তখন সেই 5 জন ভূত সামনে আসে। ধন্যবাদ আমাদের মুক্তি দেওয়ার জন্য। আমরা জানতাম না মুক্তি পাওয়ার পর এত শান্তি লাগে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন এই বাড়িতে থাকতে পারেন। তান্ত্রিকের কারণে সেই 5 ভূতেরা মুক্তি পেয়ে যায়, আর তারা সেখান থেকে সারা জীবনের জন্য চলে যায়। এরপর রমেন আর তার স্ত্রী মিঠু ওই বাড়িতে নির্ভয়ে থাকতে শুরু করে।